মুহূর্তেই আলো খুশি হয়ে গেল। আধার ব্যাগ খুলে অনেকগুলো চকলেট বের করে টি টেবিলের উপর রেখে দিল। আলো গুটি গুটি পায়ে এগিয়ে এসে একটা চকলেট নিয়ে জিজ্ঞেস করল, এইগুলো আমার জন্য? না, আমার আরেকটা বউ আছে তার জন্য। আলো চকলেট খেতে খেতে শব্দ করে হেসে উঠে বলল, আপনার মতো হিটলার আদা খানকে কে বিয়ে করবে? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে দু হাত বুকের উপর ভাঁজ করে রেখে বলল, মেয়ের অভাব রয়েছে নাকি? আলো এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল, আপনার কি আবার বিয়ে করার ইচ্ছে আছে? যেখানে একটাই বিয়ে করতে চাইনি সেখানে আবার বিয়ে করা কি করব? চাইলে তুমি করতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমাকে অন্য পুরুষের সাথে শেয়ার করতে পারবেন? আধার কোনো জবাব দিল না। সে এখন এটা কিছুতেই করতে পারবে না। যেখানে সামান্য কারোর নজরই সহ্য করতে পারছে না, সেখানে অন্য কারোর সাথে শেয়ার করা অসম্ভব। সে এটা কল্পনাও করতে পারে না। আধার চোখ বুজে শান্ত গলায় বলল, আমি যাকে দেখেছি, ছুঁয়েছি, নিজের বুকে শেয়ার করেছি, তাকে অন্য কারোর সাথে শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। বিকজ আদার খান নিজের ব্যক্তিগত জিনিসের ভাগ দিতে পছন্দ করে না, আর না ওই জিনিসের উপর কারণ নজর সহ্য করে। যেটা আমার সেটা শুধুই আমার। আলো হেসে এগিয়ে এসে বলল, আমাকে নিয়ে এতটা পসেসিভ কবে থেকে হলেন? আধার সোজা হয়ে গম্ভীর কণ্ঠে বলল, পজেসিভ আর তোমাকে নিয়ে কখনোই না। আমি তো কথাগুলো জাস্ট এমনি বললাম, মানে উদাহরণ দিলাম। এটাকে সিরিয়াসলি নিও না। আমি তোমাকে আগে যেমন অপছন্দ করতাম, ঠিক এখনও তেমনটাই অপছন্দ করি। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবাসা কথাটা শুনে মুহূর্তেই আধারের চেহারার রং পাল্টে গেল। সে এতদিনের সব কিছু ভুলে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভালোবাসা? আদার খান কখনোই ভালোবাসবে না, অন্তত তোমাকে তো কখনোই না। এইগুলো জাস্ট নিজের দায়িত্বের খাতিরে পালন করছি। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ককে তো আর অবহেলা করতে পারি না। তুমি তোমার বাবার আদরের মেয়ে, কখনো কষ্ট, কোনো কিছুর কমতি অনুভব করনি। সেখানে আমি তোমাকে অবহেলা করি কিভাবে বলো তো? এত কিছু করছি মানে এই নয় আমি তোমাকে ভালোবাসি। কোনো পুরুষ বউকে মানুক বা না মানুক, তবুও বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। ওই যে বউ বলে কথা, না চাইতেও একটা সম্পর্ক আছে তো। একটু থেমে পুনরায় বলো, সকালের ঘটনার জন্য আমি খুব সরি। ইচ্ছে করে তোমাকে স্পর্শ করতে চাইনি। অবশেষে বসে ভুল করে ফেলেছি। এসবের কারণে কোনো ভুল ধারণা নিজের মনে পুষে রেখো না, নয়তো পরে নিজেই কষ্ট পাবে। এক নাগাড়ে কথাগুলো বলে আদার খান বারান্দায় চলে গেল। অন্যদিকে আলো থম মেরে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল লোকটা একটু একটু করে তাকে মেনে নিচ্ছে। এত কিছুর মধ্যে সে বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে মানুষটার প্রেমে। আগের থেকেও বেশি এখন ভালোবাসে লোকটাকে। হ্যাঁ, সে ভালোবাসে তার পচা ছাড়কে, ভীষণ ভালোবাসে। হয়তো সেটা একতরফা ভালোবাসা, তবুও সে ভালোবাসে। অথচ মানুষটা তাকে একটু ভালোবাসতে পারল না। এতদিন যা যা করেছে সবটাই দায়িত্ব শুধু। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। টোনাটুনিকে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসল। হেডবোর্ডের সাথে মাথাটা ঠেকিয়ে চোখ বুজতেই গাল বেয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রু জল গড়িয়ে পড়ল। মেয়েটা তড়িঘড়ি করে চোখ মুছে নিল। সে কাঁদছে কেন আশ্চর্য। আগে থেকেই তো জানতো এই লোকটা তাকে পছন্দ করে না, আর না ভালোবাসে। তাহলে আজ কেন এত কষ্ট হচ্ছে তার? সে তো সব কিছু শুনেই ভালোবেসেছে ওই তেরা লোকটাকে, আর এতে তার কোনো আপত্তি ছিল না। সে এভাবে মেনে নিয়েছে সবটা। তাহলে এখন কেন এমন দমবন্ধ অসহনীয় অনুভূতি হচ্ছে? আচ্ছা, ছাড় কি তাকে কখনো ভালোবাসবে না? একটু ভালোবেসে কি কখনোই নিজের মনে জায়গা দেবে না? নাকি সারা জীবন শুধু নিজের দায়িত্বটুকু পালন করে যাবে? কোনো প্রশ্নের জবাব পেল না আলো, আর না খোঁজার চেষ্টা করলো। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিল এবং একসময় ওইভাবেই ঘুমিয়ে পড়ল। আধার অনেকক্ষণ পর রুমে এসে দেখে মেয়েটা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ছেড়ে কাছে এসে কোল থেকে টোনাটুনিকে নামিয়ে মেয়েটাকে ঠিক করে শুয়ে দিয়ে শরীরে কমফোর্টার টেনে দিল। একটু পর শেফালি চাচি খাবার খাওয়ার জন্য ডাকতে এসে সে জানিয়ে দেয় খাবে না। উনি চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বাতি নিভিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। তারপর মেয়েটার পাশে বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। মাথাটা বিছানায় ঠেকিয়ে ঘাড় কাত করে ঘুমন্ত মেয়েটার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল এবং একসময় অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে উঠল,
আমার এই ছন্ন ছাড়া অন্ধকার জীবনে না এলেও পারতে মিসেস আদার খান। তাড়াতাড়ি ঘুমানোর ফলে ভোরবেলার দিকে ঘুম ভেঙে যায় আলোর। চোখ মেলে তাকাতেই সর্বপ্রথম নজরে এলো মেঝেতে বসে থেকে বিছানায় হেলান দিয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে থাকা মানুষটাকে। আলো নিজের বাম হাতের দিকে তাকায়। মানুষটা তার হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুলগুলো ডুবিয়ে রেখেছে। ঘুমের মধ্যে কেমন শক্ত করে ধরে আছে তার হাত, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। আলো উঠে বসে আস্তে করে হাত সরিয়ে নিয়ে নেমে পড়ল। ঘুমন্ত মানুষটার সামনে হাঁটু ভেঙে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো কিউট চেহারার দিকে। কাত করে রাখা মাথাটা সোজা করে দিতেই আধার ঘুমের করে মৃদুস্বরে ঘুঙালো। আলো চমকে উঠে কপালের মাঝে হাত রাখলো। না, জ্বর নেই, নিশ্চয়ই মাইগ্রেন ব্যথা উঠেছে লোকটার। আলো বিছানা ছাড়তে একটা বালিশ নিল। সে তো আর মানুষটাকে তুলে বিছানায় শোয়াতে পারবে না, তাই একটু আরাম দেওয়ার জন্য করলো। এক হাত ঘাড়ের নিচে গলিয়ে মাথাটা উঠিয়ে নিয়ে অন্য হাতে বালিশটা পিছনে রাখলো, কিন্তু মানুষটার মাথা আর সেখানে রাখা হলো না, কারণ লোকটা সামনে হেলে তার বুকের মাঝে মাথা রেখেছে এবং শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে। আলো ধাপ করে বসে দুহাতে আগলে নিল স্বামীকে। সে বুঝতে পারছে না কতক্ষণ এইভাবে বসে থাকবে। কিছুক্ষণ চুপ থেকে বসে থেকে মানুষটাকে টেনে টেনে ওঠানোর চেষ্টা করলো। আধারের ঘুমটা হালকা হয়ে গেল, তবে সে চোখ মেলে তাকায় না, শুধু উঠে বিছানায় বসে। আলো একটুতেই হাঁপিয়ে গিয়েছে। সে নিজেকে সামলিয়ে মানুষটাকে ঠিকঠাকভাবে বিছানায় শুয়ে দিতেই অনুভব করলো সে নিজেই বিছানায় শুয়ে আছে। হুট করে কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারল না আলো, তবে নিজের শরীরের উপর স্যারকে দেখে হতবাক হয়ে গেল। অসভ্য লোকটা ঘুমের নেশায় তাকে কোলবালিশ ভেবে চেপে চুপে ধরে তারই উপর শুয়েছে। উন্মুক্ত ঘাড়ে আশ্রে পড়ছে গরম নিঃশ্বাস। স্যারের নিচ থেকে আলোর মনে হচ্ছে সে আলু ভর্তা হয়ে গেছে, অথচ লোকটা কি আরামসে ঘুমাচ্ছে। আলো হাঁসফাঁস করে উঠল, ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। লোকটার হাতের মতো ওজনের কাছে তার শরীরটা চ্যাপ্টা হয়ে গেল। সে দু হাতে মানুষটাকে সরাতে চেয়েও সরিয়ে দিল না, বরং এক হাত পিঠের উপর রেখে অন্য হাত মাথার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বলিয়ে দিতে থাকলো। আধার বুঝে আরাম পেল। সে মৃদুস্বরে ঘুমিয়ে ছোট্ট শরীরটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক গজল। আলোর কষ্ট হলেও সে একটু নড়াচড়া করল না, কারণ সে বুঝতে পারছে লোকটা শান্তি পাচ্ছে মাইগ্রেনের ব্যথায়। একটু ঘুমিয়ে নিলে আরাম পাবে, তাই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে মানুষটাকে ঘুম পড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সময় আজ কোন দিক দিয়ে অতিবাহিত হলো ঠিক বোঝা গেল না। অধর থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দে আধারের ঘুম ভাঙল, কিন্তু সে তখনই উঠল না। কিছুক্ষণ চোখ বুজে থেকে নিঃশ্বাসের মাধ্যমে মিষ্টি ঘ্রাণ টেনে নিল। এটা তার খুব পরিচিত, কারণ এই সুঘ্রাণের অধিকারিণী রমণীই তার সাথে মিশে থাকে। আধার নিজের অবস্থান বুঝেও একটু নড়ল না, আর না সরে গেল। সে তো মটকা মেরে পড়েই থাকলো মেয়েটার ওপর। নিজের এই বেহায়া কাজে মনে মনে নিজেরই ভীষণ বিরক্ত হলো। ব্রেন বলছে উঠে যেতে, কিন্তু মন বলছে আরেকটু থাকতে। অবশেষে এমনটাই জয়ী হলো। বেশ কিছুক্ষণ পর আধার চোখ মেলে তাকায়। দু হাতে ভর দিয়ে মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। আমাকে দেখা হয়ে গেলে এখন সরুন। আধারের কপাল কুঁচকে ওঠে। সে গমগমে গলায় বলল, সরব না। কি করবে? আলো অদ্ভুত চোখে তাকায়। এই লোকটা রাতে কত কথা শোনালো তাকে, আর এখন কিনা তার উপর থেকে সরতেই চাইছে না। এই লোকটা আসলেই কি চায় একমাত্র ওপরওয়ালাই জানে। আলো কিছু না বলে বাম হাতটা মানুষটার গালে রেখে জানতে চাইল, মাথা ব্যথা কমেছে? আধার চোখ বুঝে ধীর কণ্ঠে বলল, আলোর মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে দু হাতে স্বামীর মাথার চুলগুলো টেনে টুনে এলোমেলো করে দিল। আধার বিরক্তিতে সরে গেল। এটা দেখে আলো উপর হয়ে বালিশে মুখ গুজে খিলখিল করে হেসে উঠল। আধার হাত করে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু একটা মনে হতেই তড়িঘড়ি করে উঠে গিয়ে ল্যাপটপ খুলে ভার্সিটিতে ইমেল পাঠিয়ে দিল। আজ আর তার যাওয়া হলো না। আধার শাওয়ার নিয়ে একেবারে নিচে নামলো। ডাইনিংয়ে তখন রাত বসে থেকে একা খাবার খাচ্ছিল। আধার এসে রাতের সামনের চেয়ার টেনে নিয়ে বসলো। শেফালি চাচি আরও খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখে গেলেন।
রাত এক পলক ভাইয়ের ভেজা চুলগুলোর দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর আলো নেমে এলো। গতকাল সে দুপুরে খেয়েছিল খাবার, এরপর আর খাওয়া হয়নি। তাই খুব খিদে পেয়েছে তার। স্বামীর পাশের চেয়ারে এসে আলো বসতেই রাত মুখ তুলে মেয়েটার দিকে তাকায়। আলো স্বামীর কথা মতো বড় ওড়নায় হিজাব মতো পেঁচিয়ে পড়ে আছে। ফলস্বরূপ মুখ ছাড়া আর কিছুই উন্মুক্ত না, এমনকি একটা চুলও বেরিয়ে নেই। হঠাৎ করে মেয়েটার এমন লোক আর চোখ মুখ ফোলা ফোলা দেখে রাতের কপালের মাঝে 4টা ভাঁজ পড়ে। তাহলে কি তার ভাই? আর ভাবতে পারল না রাত। চোখ শক্ত করে ভাইয়ের দিকে তাকায়। রাতকে এমন করে তাকাতে দেখে আধারের চোখ হাসে। সে ধীর কণ্ঠে বলে উঠল, তুই চলিস হারাম পথে, আর আমি বলে চলেছি হালাল পথে। একটু থেমে পুনরায় বলো, এখন কেন জানি বড্ড আফসোস হচ্ছে। শুধু শুধু এতগুলো দিন উপোস করেছিলাম, বাট ফাইনালি উপোস ভাঙলাম। বলেই বাঁকা হাসলো আধার। রাতে হাত দুটো মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে বলল, তুই কিন্তু এটা একদম ঠিক করলে না। আধার কিছু না বলে শুধু নিঃশব্দে হাসলে। রাত রাগে গজগজ করতে করতে উঠে হনহনিয়ে চলে যায়। অন্যদিকে সব কিছু আলোর মাথার উপর দিয়ে গেল। সে স্বামীর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি 1-2 দিন উপোস থাকবেন? প্রতিদিনের খাবার কে খেয়েছে? আপনার ভূত? আধার পাশে তাকিয়ে মেয়েটার সরু নাক টেনে গম্ভীর কণ্ঠে বলল, একদম বড়দের কথায় মাঝখানে নিজেকে এই লম্বা নাক গলাবে না। আলো কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, মিথ্যাবাদী কোথাকার। আধার চোখ রাঙিয়ে আলো খ্যাক করে বলল, একদম ওইভাবে আমার দিকে তাকাবে না, নয়তো কি? বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, যাও। আলোর খুব অভিমান হলো। সে খাবার ছেড়ে উঠে দাঁড়াতেই যাবে, তখনই আধার তার কোমর খামচে ধরে বসিয়ে দিল এবং দাঁতে দাঁত চেপে বসল। আমার পারমিশন ছাড়া যদি বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করো, তাহলে আইশিওর তোমার এই সুন্দর পাজরা ভেঙে ফেলব। কোমরের ব্যথায় আলোর চোখ দুটো ছলছল করে ওঠে। সে লোকটার হাতটা সরাতে চাইল, কিন্তু আরও শক্ত করে খামচে ধরল তার কটি দেশ। আলো অসহায় কণ্ঠে বলল, লাগছে। আধার খেতে খেতে জবাব দিল, লাগার জন্যই ধরেছি। আপনি খুব খারাপ, আই নো। আর এই খারাপের আমিটার সাথেই তোমাকে থাকতে হবে, যেমনটা আমি থাকছি তোমার মতো আধপাগলের সাথে। আমি আধপাগল? পুরোটাই পাগল। আলো দাঁতে দাঁত চেপে কিছু না বলে চুপ করে বসে থাকলো। ইচ্ছে তো করছে একটা হাতুড়ি এনে এই লোকটার লোহার মতো হামটা ভাঙতে। হঠাৎই মাথায় শয়তান চাপলো। সে মাথা নিচু করে লোকটার হাতে চিমটি কাটলো, তবুও ছাড়ল না তার কোমর। আলো বেশ কয়েকবার খামচি চিমটি মেরে অবশেষে হাল ছেড়ে দিল। ঠিক তখনই তার নরম পেটে শক্তপোক্ত চিমটি এসে পড়ল। আলো পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠতেই তার মুখের ভেতর আলুর টুকরো গুঁজে দিল আধার। আলোর মন চাইল একটা লাথি মেরে এই লোকটাকে চেয়ারসহ ফেলে দিতে। সে নিজের ইচ্ছেকে দমিয়ে পেটের কাছ থেকে জামাটা সরিয়ে দেখল, পুরো জায়গা লাল টকটকে হয়ে আছে, এমনকি নখের দাগও খুব বাজেভাবে বসে গেছে। যে কোনো সময় রক্ত গড়িয়ে পড়তে পারে। এসব দেখে আলো দাঁত কিরমির করে বলল, আপনাকে আমি দেখে নিব। বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে থেকে দাদাজানের সাথে গল্প করছিল আর চা খাচ্ছিল। তখন দরজায় কলিং বেল বেজে উঠল। শেফালি চাচি সেদিকে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা বড় সাইজের পার্সেল নিয়ে। কার্টুন দেখে আলোর কপাল কুঁচকে গেল। জিজ্ঞেস করলো, কার পার্সেল এটা? তোমার। চাচির কথা শুনে আলো চমকে উঠল। তার পার্সেল মানে? সে তো কিছু অর্ডার করেনি। তাহলে? সে কৌতূহলী হয়ে উঠে এসে বক্সের কাছে বসে খুলতে লাগলো। ভেতরে আদৌ কি আছে কে জানে। সোবাহান খানও উঠে কার্টুন খুলতে আর চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে মাথায় হাত দিয়ে ধপ করে মেঝেতে বসলো। এক কার্টুন ভর্তি শুধু ওড়না আর ওড়না। এটা যে কোন পাগলের কাজ সেটা বুঝতে একটু অসুবিধা হলো না। আলো মাথা নিচু করে দাদাজানের দিকে তাকিয়ে জানতে চাইল, তোমার বড় নাতির মাথায় কোনো সমস্যা আছে দাদাজান? না মানে উনি অল্প কিছু নিতে পারেন না।